নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজ আবার চলে এলাম আমার পাঠের আসর নিয়ে। আজ আসরে স্বরচিত একটি লেখা পাঠ করব। আমরা সদ্য পেরিয়ে এলাম শিক্ষক দিবস, সেই শিক্ষা সংক্রান্তই একটি লেখা। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। প্রশ্ন, কলমে শুক্লা মুখার্জি। সেদিন 11-এর ক্লাস নিতে গিয়ে হঠাৎ একটা দুষ্টু বুদ্ধি মাথায় খেলে গেল। এমনিতে মেয়েরা আমায় যেমন ভালোবাসে তেমন একটু ভয়ও পায়। তাই একটু গম্ভীর হয়ে ক্লাসে ঢুকে বললাম, আজ একটা সারপ্রাইজ টেস্ট নেব, সবাই খাতা বের কর। আমার এই কথায় বেশিরভাগ মেয়ে যেন আকাশ থেকে পড়ল। ওদের মধ্যে থেকে তৃষা নামের মেয়েটি মুখ কাঁচুমাচু করে বলল, দিদি আপনি তো আগে বলেননি যে আজ পরীক্ষা নেবেন। আমি বললাম, আগে যদি বলেই দিতাম তাহলে কি আর সেটা সারপ্রাইজ হতো? যাই হোক, সবাই অনিচ্ছা সত্ত্বেও খাতা বের করে বসলো। আমি বললাম, আজ তোদের প্রবন্ধ লিখতে হবে। আমার কথা শেষ হবার আগেই শোরগোল শুরু হয়ে গেল। দিদি আমরা তো কিছু পড়ে আসিনি, কি লিখবো? এই প্রশ্নের জন্য তৈরি ছিলাম। বললাম, আমি তোদের কারো জীবনী লিখতে দেব না যে জন্মদিন বা মৃত্যুসাল মনে নেই বলে লিখতে পারবি না। শোন, আজ তোদের একটু বুদ্ধির পরীক্ষা নেব। দেখতে চাই যে তোরা কে কতটা পারিপার্শ্বিক সম্পর্কে ওয়াকিবহাল আর কার নিজের লেখার ক্ষমতা কতটা, বুঝলি? আমার কথা শুনে বেশিরভাগেরই মুখে বিরক্তির ছাপ দেখলাম। সেসবের তোয়াক্কা না করে বললাম, দেখ, ভেবেছিলাম একটাই টপিক দেব, কিন্তু তোদের মুখের অবস্থা দেখে বড্ড মায়া হচ্ছে। তাই দুটো টপিক বলছি, ঝটপট লিখে ফেল। প্রথম টপিক হলো, তুমি যদি হঠাৎ করে আমাদের মুখ্যমন্ত্রীর দেখা পাও তাহলে তুমি এই সময়ের কোন কোন সমস্যাগুলো তার সামনে তুলে ধরবে। বলা শেষ হতে না হতেই বেশিরভাগ মেয়েই বলতে শুরু করলো, দিদি পারবো না, ভীষণ শক্ত, আরেকটা সহজ কিছু দিন। আমি বললাম, পরের টপিক হলো, তোমার কাছে কোনটা বেশি প্রিয়, অনলাইন ক্লাস না অফলাইন? ওদের মুখগুলো দেখে মনে হলো এই টপিকে সবাই মোটামুটি খুশি। বাড়িতে এসে সন্ধেবেলায় ওদের খাতাগুলো নিয়ে দেখতে বসেছি। জানি যে বেশিরভাগই আমার সেকেন্ড টপিকটা নিয়েই লিখবে। খুব একটা কিছু ফারাক কারো লেখায় পেলাম না। দেখতে দেখতে একটা খাতায় চোখ আটকে গেল। আমার বলা প্রথম টপিক নিয়ে লেখা। লেখাটা পড়ার আগে খাতার কভারটা উল্টে ওর নামটা দেখে নিলাম, মঞ্জিমা রায়। ভীষণ ভালো একটা মেয়ে, বরাবরই 1 থেকে 3-এর মধ্যে থাকে। যেমন পড়াশোনায় ভালো, তেমন ভালো আবৃত্তি করে, ছবি আঁকে। আর সব থেকে বড় কথা হলো ভীষণ শান্ত, ভদ্র, বাধ্য একটা মেয়ে। ওর নাম দেখে লেখাটা পড়ার আগ্রহ আরো বেড়ে গেল। মন দিয়ে পড়লাম। লেখাটা পড়ে তো আমি বিভোর। ভাবছিলাম, এটা ওর লেখা? এইটুকু মেয়ে হয়ে ও কি করে লিখলো এটা? ওর মাথায় এই চিন্তা ভাবনাগুলো কি করে এলো? বসে বসে এসব ভাবছি, হঠাৎ ছেলের ডাকে সম্বিত ফিরল। কি হলো মা, তখন থেকে দেখছি একটা খাতায় তোমার চোখ আটকে গেছে। সত্যি রে, মেয়েটা কি করে এরকম লিখলো সেটাই ভাবছিলাম। ছেলে বলল, কি এমন লেখা, দেখাবে? হ্যাঁ নিশ্চয়ই, এই নে পড়ে দেখ। আমার ছেলে, যে কিনা এডুকেশনে মাস্টার্স করছে, সেও পর্যন্ত লেখাটা পড়ে বাকরুদ্ধ। এই ফাঁকে আমি একটু মঞ্জিমার লেখাটা পড়ে শোনাই। মাননীয় মুখ্যমন্ত্রী, প্রথমেই আপনাকে জানাই অশেষ ধন্যবাদ আমার মতো এক সাধারণ স্কুল ছাত্রীকে আপনার মূল্যবান সময় দেবার জন্য। আমি ভীষণ গর্বিত আপনার সঙ্গে সরাসরি দেখা করে আমার কিছু প্রশ্ন করতে পারার জন্য। আমি যেহেতু একজন ছাত্রী, তাই আমি সবার আগে আপনাকে আবারও ধন্যবাদ জানাই আপনার সবুজ সাথী, কন্যাশ্রী, রূপশ্রী,
বিভিন্ন প্রকল্পের জন্য। সত্যি আজ অনেক মেয়ে এইসব প্রকল্পের সুবিধে পড়াশোনা করতে পারছে। এখন তো আপনি আবার স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধাও দিচ্ছেন। আপনি আমাদের উচ্চশিক্ষিত করে তুলতে চাইছেন, সেটা খুব ভালো কথা, কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়। এরপর কি? আমরা সবাই উচ্চশিক্ষিত হয়ে কি করব? চাকরি পাবো তো? নাকি এই রাজ্যে পড়াশোনা করে চাকরির জন্য যেতে হবে ভিন রাজ্যে? আপনার মনে হতে পারে আমি এই বয়সে কেন এই প্রশ্নটা করলাম। আসলে আমার বাড়িতে আমার দাদা এমএসসি পাশ করে বিএড করে বসে আছে অনেক দিন ধরে। চাকরির নানান পরীক্ষা দিচ্ছে, তো কোথাও কিছু হচ্ছে না। দু এক জায়গায় যাও ইন্টারভিউ কল আসছে, কিন্তু সেখানেও জয়েন করতে গেলে প্রচুর টাকা চাইছে। আমার বাবা সাধারণ একটা প্রাইভেট ফার্মে চাকরি করেন, তার পক্ষে এত টাকার ব্যবস্থা করা অসম্ভব। আমার দাদা বরাবরই ক্লাসে ফার্স্ট হতো, তবু ওর এই অবস্থা। তাই আপনার কাছে আমার প্রশ্ন, এরপরে আমাদের কি হবে? জানি আমার মতো ছোট একটা মেয়ের মুখে এই কথাগুলো শুনতে আপনার হয়তো ভালো লাগছে না, কিন্তু এই সুযোগও তো আমি বারবার পাবো না। তাই আমি যদি কিছু ভুল বলে থাকি তো আমায় মাফ করবেন। এবার আসি আমার পরের প্রশ্নে। আজকাল টিভি চালালেই বা পেপার খুললেই দেখতে পাই হবু ডাক্তার থেকে নার্স, এমনকি হবু শিক্ষকরাও আন্দোলনে নেমেছেন। সৎ পথে চাকরি পেয়েও তাদের সেই চাকরি হারাতে হচ্ছে, সাথে লুণ্ঠিত হচ্ছে তাদের সম্মান। যে শিক্ষকতা ডাক্তারি পেশাকে শ্রদ্ধার চোখে সাধারণ মানুষ দেখত, আজ সেখানে দানা বাঁধছে সন্দেহ, প্রতারণার জাল। আর এইসব দেখে আমার ভবিষ্যৎ নিয়ে আমি আরো বেশি শঙ্কিত হয়ে পড়ছি। কারণ সেই ছোটবেলা থেকেই আমি স্বপ্ন দেখি বড় হয়ে একজন ভালো টিচার হওয়ার। জানি না আদৌ আমার সেই স্বপ্ন পূর্ণ হবে কিনা। আর সব থেকে বড় কথা, স্বপ্ন তো তখন পূরণ হবে যখন আমরা একটা নিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারবো। কিন্তু যে অস্থিরতা অনিশ্চয়তার মধ্যে আমাদের দিন কাটছে, তাতে তো জানি না আমরা কে কোন দিন কোন পিশাচের লালসার শিকার হব। চারিদিকে যে নরখাদকরা ঘুরে বেড়াচ্ছে, তাদের জন্য আপনার কি কিছুই করণীয় নেই মাননীয়া? একজন মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে থেকেও কেন মেয়ের মা বাবাদের ভয়ে তটস্থ হয়ে দিন কাটাতে হবে? কেন টিউশন থেকে ফিরতে একটু দেরি হলে বাবা মাকে উদ্বিগ্ন হয়ে বারবার ফোন করতে হবে? না ফেরা পর্যন্ত ভয়ার্ত দৃষ্টিতে রাস্তার দিকে চেয়ে থাকতে হবে? আর কেনই বা কোনো মেয়ে ধর্ষিতা হলে ধর্ষকের শাস্তির কথা না বলে মেয়েটির চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হবে? এটাই কি তাহলে আপনার বদলা নয় বদলের প্রতিচ্ছবি? একটু ভাববেন মাননীয়া। পরিশেষে আবার আপনাকে জানাই অজস্র ধন্যবাদ। ছেলেও বিস্ময়ের সুরে বলল, সত্যি মা, এইটুকু একটা মেয়ে বাস্তবটাকে এত সুন্দর তুলে ধরেছে। আমি বললাম, একদম, আমি তো এটাই দেখতে চেয়েছিলাম যে ওরা কতটা এই সময় সম্পর্কে সচেতন। ছেলে হাসতে হাসতে বলল, না গো মা, ওরাও বাস্তবটা বোঝে, কেউ কম কেউ বেশি। হ্যাঁ রে, দেখ, আমরা সবসময় বলি ওরা ছোট, ওরা কি করে বুঝবে, কিন্তু যাদের বোঝার তারা ছোট থেকেই বোঝে। ছেলে সম্মতি জানিয়ে বলল, তা ঠিক। আচ্ছা, তুমি কি মেয়েটার সাথে এটা নিয়ে কথা বলবে? অবশ্যই। যার এত সুন্দর চিন্তা ভাবনা, এত সুন্দর লেখনী, তাকে তো প্রপার গাইডেন্স দেওয়ার দায়িত্ব আমাদেরও কিছুটা আছে। ওর এই সত্যি বলার স্পর্ধাটা যেন কোনো কিছুতেই না কমে। এই মাঝ বয়সে এসে আমরা যে ক্ষমতাটা হারিয়ে ফেলেছি, ওর মধ্যে যেন তার অভাব কখনোই না ঘটে। ও যেন সব সময় চোখে চোখ রেখে কবির ভাষায় দৃপ্ত কণ্ঠে বলতে পারে, রাজা তোর কাপড় কোথায়?